তো ভাই এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই মাইট গাই এবং রকলিকে। তো লি, আজকে আমরা একটা চ্যালেঞ্জিং মিশন করতে যাইতেছি, ঠিক আছে? তুমি কি রেডি? ইয়েস স্যান্সে, আমি রেডি। আমি সব সময় রেডি থাকি। হা 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 হা, একটা লেজেন্ডারি ম্যানের মতো কথা কইতাছো। তো চলো। আর তখন আমরা দেখতে পাই যে গাছের উপর থেকে একটা মোটু আর একটা পাতলু মাইট গাই এবং রকলির উপরে নজর রাখতাছিল, কিন্তু ওই মোটুর ওজনে গাছের ডালা ভেঙে যায় আর ওই মোটু সরাসরি পাতলুকে নিয়ে গাছ থেকে পড়ে যায়। আর ভাই মোটুর নিচে পড়ে তো পাতলুর অবস্থা খারাপ হয়ে যায়, বেচারা তো চাপটি হয়ে যায়। আর তারপরে আমরা ওদের কাছ থেকে জানতে পারি যে ওরা আসলে হিডেন লিভ ভিলেজের ভিতরে যাইবো আর সেখানে গিয়া হোকাগের অফিস থেকে সিক্রেট নিনজুৎসু চুরি করব। আর এই কাজটা করার জন্য ওরা ছদ্মবেশ ধরে, সেটাও রকলি এবং মাইট গায়ের। এখন তুমি শুধু এইটা কও যে ওদেরকে দেখা কেমন লাগতাছে। আর ওরা নাকি এই ছদ্মবেশ ধরার লেগে কয়েক মাস ধরে প্রিপারেশন করতেছে। ওদের কাজ হইতাছে লিভ ভিলেজ থেকে সিক্রেট জুৎসু চুরি করে নিয়ে যাইবো, তারপরে নিজের গ্রামের মধ্যে গিয়া হিরো হয়ে যাইবো, যেন গ্রামের সকল মেয়েরা ওদের সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, ওদের নাম হইতাছে মান্ডা এবং পোচন, কিন্তু এখন ওরা হইতাছে মাইট গাই এবং রকলি। যাই হোক, ওরা দুজনে গ্রামের ভিতরে ঢুকে যায়। আর ভাই এই সিনটা দেখো, এইটা দেখার পরে তোমার কি মনে হইতাছে? আর সেখানে থাকা সবাই তো ওদের দিকেই তাকায় রইছে। আর এখানে আসার পরেই তারা এই ভিলেজের সবচেয়ে বড় বিল্ডিং কে খুঁজতে শুরু করে, যেটাই হইব হোকাগে অফিস, মানে বুদ্ধি আছে ওগো। আর ওরা ফাইনালি হোকাগে অফিসকে খুঁজে পেয়ে যায়। কিন্তু ভাই তখনই সেখানে চলে আসে কাকাশি। এই তোমরা কি করতাছো? কিছু না কিছু না কিছু না কিছু না, আমরা তো শুধু এখানে দাঁড়ায় রইছি। আর ওরা দুজনে কাকাশিকে পরিচয় দেয় যে হ্যালো, আমি হইতাছি মাইট গাই আর আমি হইতাছি রকলি। আর এইটা শোনার পরে তো কাকাশি পুরাই অবাক। কাকাশি ওদেরকে বলে যে তোদের দুজনকে দেখা তো মনে হইতাছে না, তোদের স্বাস্থ্য কি ঠিক আছে? তোদেরকে দেখা অন্যরকম লাগতাছে, কিন্তু আমি বুঝতে পারতাছি না কেন। আর তখনই ওরা কাকাশিকে বলে যে ওই যে তোমার পিছনে দেখো একটা বান্দর উঠতাছে। আর কাকাশিও পিছনে ঘুরে, কি আসলেই? আর এই সুযোগে ওরা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। আর এতটুক দৌড় দিয়ে ওরা দুজনে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর ওরা দুজনে তো এখানে নাচানাচি করতে শুরু করে দেয় যে লিভ ভিলেজের নিনজারা তো আমাদেরকে চিনতেই পারতাছে না। আর আমরা দেখতে পাই যে কাকাশি তো ওদের উপরেই নজর রাখছিল। আর কাকাশি এই সবকিছু গিয়ে লেডি সুনারেকে বলে দেয়। তবে এটা শোনার পরে তো হোকাগে আর শিজুনে অবাক। ভাই যদি কোনো নিনজা ভিলেজের ভিতরে ঢুকার চেষ্টা করতো, তাইলে তো তারা ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার কইরাই নিজেদের রূপ পরিবর্তন করতে পারতো। তারা শুধু শুধু ছদ্মবেশ ধরছে কেন? এদের কথা শুনে মনে হইতাছে এরা দুইটা হইতাছে জোকার। কাকাশি বলে যে ওদেরকে দেখা মনে হইতাছে না ওরা কিছু ছিঁড়তে পারবো, কিন্তু তারপরেও শিজুনে বলে ওরা আমাদের ভিলেজের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু ভাই তখন সুনাডের মাথার মধ্যে চলতাছিল শয়তানি বুদ্ধি যে ওদের মাধ্যমে এখন সুনাডে গেনিনদেরকে ট্রেনিং করাবে। কিন্তু কাকাশি বলে যে এটা কিভাবে হইব? আমাদের গ্রামের মধ্যে এমন গাদা কে আছে যে ওদের ছদ্মবেশ বুঝতে পারতো না? কিন্তু তোমরা সুনাডের হাসি দেখাই বুঝতে পারতাছো যে এমন কেউ আছে যে ওদের ছদ্মবেশকে চিনতে পারতো না, আর সেটা হইতাছে কে? আমাদের নারুতো। আর তারপরেই আমরা দেখতে পাই যে নারুতো এদের দুজনের সামনেই ছিল। নারুতো তাদেরকে বলতাছিল যে প্লিজ আমাদেরকে ট্রেনিং করতে সাহায্য করেন, আমাকে ট্রেনিং করতে সাহায্য করেন। এতে ওরা দুইজনে একেবারে চিন্তিত হয়ে পড়ে। ভাই এখন আমরা কি করবো? এই ছেলেটা তো মনে হয় এদের দুইজনকে খুব ভালোভাবে চিনে, আর এই কারণেই সে আমাদের সাথে ট্রেনিং করতে চাইতাছে, কিন্তু আমরা তো ট্রেনিং এর আগামাতা কিছুই জানি না। আর এই জন্যই যেভাবেই হোক এখন এই বাচ্চাটাকে ওদের পিছন থেকে ছাড়াইতে হইব। তো এই জন্য ওরা নারুতোকে সরি বলে দেয়। আনসার হইতাছে না, কারণ হইতাছে আমাদের ট্রেনিং অনেক বেশি ডেঞ্জারাস এবং সিরিয়াস। তাছাড়া এটা আমাদের দুজনের মধ্যেই সিক্রেট। আর সিক্রেটের কথা শুনে তো নারুতো আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। আলট্রা সিক্রেট, প্লিজ আমাকে ট্রেনিং করান, আমি কাউকে বলবো না, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু ওরা দুজনে বলে দেয় যে না না না। আর ঠিক তখনই নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে ফেলে, আর তারপরে ব্যবহার করে নিজের এজ জুৎসু। আর নারুতোর এই জুৎসু দেখার পরে তো ওদের দুজনের মাথা খারাপ হয়ে যায়। ভাই ও সেন্সে প্লিজ বলেন ইয়েস। আর তখন ওরা দুজনের রাজি হয়ে যায়, শিওর আমরা তোমাদের সাথে ট্রেনিং করব। কিন্তু ভাই এর পরের মুহূর্তে ওরা বুঝতে পারে যে ওরা তো কল্পনা থেকে বের হয়ে আইছে, এখন ওদেরকে কাজ করতে হইব। আর এই জন্য নারুতো ওদেরকে নিয়ে যেতে শুরু করে। আর যখন ওরা যাইতাছিল তখনই সেখানে টেনটেন চলে আসে। তবে প্রথম মনে হয় যে টেনটেন ওদেরকে চিনতে পারে না, কিন্তু আমার মনে হইতাছে যে সুনাডে টেনটেনকে পাঠাইছে ওদের সাথে মজা করার জন্য। আর টেনটেন এখানে আসার পরে বলে যে আজকে না আপনার কথা ছিল ওই ফার্মারকে সাহায্য করার, আপনারা কি ভুলে গেছেন নাকি? চলেন এখন যাইতে হইব। তো টেনটেন ওদের দুজনকে টাইনা নিয়ে যাইতে শুরু করে। আর নারুতো তাদের
তাদের পিছনে পিছনেই যায়। নারুতো তো এখনো মনে করতেছে যে গাই সেন্সে ওকে ট্রেনিং করাবে, আর টেনটেন ওদেরকে এখানে এনে দান লাগানোর কাজে লাগিয়ে দেয়, সেটাও অনেক বড় জমির মধ্যে। আর ভাই এই খালি জমিন দেখার পরে তো নারুতোর মাথায় ঘুরে যায়। আর নকল গাই সেন্স এবং রকলি তো ওদের অবস্থা তো খারাপ ভাই, আমি কি কমু কও। আর টেনটেন তখন আরো বেশি মশলা দিতে শুরু করে। তারপরে টেনটেন সেখান থেকে চলে যায়। আর ভাই সাব তারপরে তাদের সাথে সাথে নারুতো এখানে ধান লাগাইতে শুরু করে। আর নারুতোর মনে হইতাছে যে এটা আসলে গাই সেন্সের একটা ট্রেনিং এর পার্ট। এই জন্য নারুতো বলে যে ও আমি এতক্ষণে বুঝতে পারছি, আমি তো সারাদিন এই কাজটা করতে পারবো। কিন্তু ভাই এতে তো এদের দুজনের অবস্থা খারাপ, আমরা কোন ঝামেলার মধ্যে ফাইসে গেলাম, হিরো হইতে জিরো হয়ে গেলাম। আর তারপরে ওরা জমির মধ্যে ধান লাগাইতে শুরু করে দেয়। আর পুরো জমির মধ্যে ধান লাগানোর পরে এদের দুজনের অবস্থা। আর নারুতো তো মনে করতেছে এখনো এটা একটা ট্রেনিং, কিন্তু তখন ওই মুরব্বিটা বলে যে ঠিক আছে তোমাদের এই কাজটা শেষ, চলো অন্য কাজের মধ্যে যাইবা। আর ওদেরকে নিয়ে যায় গোবরের গর্তর কাছে, যেগুলো থেকে ভয়ানক দুর্গন্ধ বাইরেইতাছিল। আমি চাই যে তোমরা আমার জমির মধ্যে এই সারকে ছিটিয়ে দাও। আর কি করব, ওদের দুজনকে এই কাজটাও করতে হয়। আর নারুতো তো ট্রেনিং মনে করে এখন ওইটা করতাছিল। তখন নারুতো ওদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আপনারা হাঁটতে পারতাছেন না কেন, এদিক ওদিকে ঢুলতাছেন কেন? তবে নকল মাইট গায় বলে যে আরে এটা তো হইতাছে আমাদের ট্রেনিং, আমরা ডজ করার ট্রেনিং করতাছি। আর এটা শোনার পরে নারুতো ওদেরকে কপি করতে শুরু করে ভাই সাব। আর এমন করতে করতে নারুতো কি করে, নারুতো গোবরের বালতি ওদের উপরেই ঢেলে দেয়। আর এখন কোনোভাবে ওরা কাজটা শেষ করে নিজেদেরকে ওয়াশ করে। ওরা চিন্তা করে যে এখন একটু রেস্ট করব, তারপরে এই বাচ্চাটা থেকে পিছন ছুটিয়ে ফেলবো। কিন্তু ভাই সাব তখনই সেখানে সাকুরা চলে আসে। সাকুরা এখানে মাইট গায়ের সাথে দেখা করতে আইছে, কিন্তু নারুতোকে এখানে দেখে সাকুরাও একটু অবাক। নারুতো বলে যে আরে আমি এখানে আইছি গাই সেন্সে থেকে ট্রেনিং নেওয়ার জন্য। আর এটা শোনার পরে সাকুরার চেহারার রিঅ্যাকশন পরিবর্তন হয়ে যায়। কিন্তু সাকুরা খুব কিউট ভাবে ওদেরকে বলে যে আমি আপনাদের কাছ থেকে একটা সাহায্য চাই। আর সাকুরা ওদেরকে বলে যে প্লিজ আমার কাপড়গুলো ওইদিকে উড়ে চলে গেছে, আপনারা এনে দিবেন। তখন ওরা দুজনেই না করতে চায়, কিন্তু সাকুরা তখন কিউট ভাবে বলতে শুরু করে প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন না গাই সেন্সে? তখন নারুতো বলতে আসে যে সাকুরা আমি তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু সাকুরা ওকে চুপ করিয়ে দেয়। গাই সেন্সে আপনি এটা আমার জন্য করবেন তাই না? আর তখন তাকে রাজি হতেই হয়। আর তারপরে আমরা দেখতে পাই যে সাকুরা ওদের দুজনকে অনেক বড় একটা পাহাড়ের সামনে নিয়ে আসে, যেটা দেখার পরে তো ওদের চোখ চেহারা থেকে বের হয়ে চলে আসে। আর তার উপরে সাকুরা তাদেরকে ভয় দেখায় যে এখান থেকে পড়লে মানুষ আর বাঁচে না। সাকুরা বলে যে ওই যে উপরে আমার কাপড়টা দেখতে পাইতেছেন, প্লিজ আইনা দেন না। আর তখন সে আবারও নিষেধ করতে চায়। তখন নারুতো বলে যে আরে গাই সেন্সে এটা তো আপনার জন্য একেবারে ইজি তাই না? আর তখন সাকুরাও তেল মারতে শুরু করে দেয়, আপনার মতো অসাম নিনজা আমি আর জীবনে দেখি নাই, প্লিজ এনে দেন না। এই আপনারা কি এনে দিতেন না নাকি? আর তখন ভয়েই ওরা দুজনে হ্যাঁ বলে দেয়। হ্যাঁ তো বলে দিছে, কিন্তু এখন উঠতে গান ফাইটটা যাইতাছে গা। ভাই আমরা মরমু আমরা মরমু আমরা মরমু, কিন্তু নারুতো তো হাইটা হাইটা যাইতাছে। নারুতো ওদেরকে জিজ্ঞাসা করে এখানে কি হইতাছে, আপনারা চাকরা কন্ট্রোলের ব্যবহার করতেছেন না কেন? কিন্তু এখন ওরা করবো কি, এটাকে ওরা ট্রেনিং বলে দেয়। আর তখন নারুতো এটাকে ট্রেনিং মনে করে ওদেরকে কপি করতে শুরু করে দেয়। তবে ভাই নারুতো উপরে যাওয়ার সময় ওদের উপরে পাথর ফেলতে শুরু করে। আর ভাই এতে তো ওদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এখন যাই হোক কোনোভাবে ওরা কাপড়টার একেবারে কাছাকাছি চলে আসে, কিন্তু যখন নিচে তাকায় তখন কলজা হাতে চলে আসে। কোনোভাবে কষ্ট মষ্ট করে ওরা দুজনে কাপড়টাকে হাতে নেয়, কিন্তু ভাই সাহেব তখনই বাতাস আসে আর বাতাসে ওদের দুজনকেই উড়িয়ে নিয়ে চলে যায়। পুশি ব্রো গাই সেন্সে। আর ভাই ওরা দুজনেই উড়তে উড়তে একেবারে জঙ্গলের মাঝখানে গিয়ে পড়ে। কিন্তু নারুতো তো এখন ওদের পিছন ছাড়ে না, এটা তো একেবারে অসাম ছিল সেন্সে, আমি তো একেবারে ইমপ্রেস হয়ে গেছি। কিন্তু ভাই এইবার সেখানে ফাইনালি লেডি সুনারে চলে আসে। ও আমি তো তোমাদের দুজনকেই খুঁজতাছিলাম, আমার একটা সাহায্যের দরকার, আমার ফ্রেন্ড অসুস্থ, তোমাদের তাকে সাহায্য করতে হবে। আর সেখানে সুনারে লিটারালি কাতসুয়াকে সামান করে রেখেছিল। আর নারুতো এক্সাইটেড, এটা কি পারবি সেন্সের বড় বড়? হ্যাঁ নারুতো সেটার মতোই। তারপরে সুনারে নকল গাইসেন্স এবং রকলিকে বলে যে কাতসুয়োর পুরো বডিকে পরিষ্কার করতে। কাতসুয়ে বলে যে আমি সরি তোমাদেরকে এত বেশি কাজ দেওয়ার জন্য। আর তার কাশিতে পুরো আশেপাশের জমিন কাঁপতে শুরু করে দেয়। আর ভাই এটা দেখার পরে ওদের দুজনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ভাই এখন আমরা কি করবো, আমাদেরকে কে বাঁচাইবো? তখন সুনারে জিজ্ঞাসা করে যে তোরা দুজনে কি করতাছস? আর তখন সুনারে ওদের দুজনকে নিজের একটু শক্তিও দেখায়। সুনারে ওদের দুজনকে বলে যে আমার বিশ্বাস হইতাছে না তোমরা দুজনে হোকাগের অর্ডারকে মানবে না। আর ভাই এটা শোনার পরে তোরা দুজনে আরো বেশি প্যাচের মধ্যে পড়ে যায়, এটা হইতাছে হোকাগে, তো এখন ওদের দুজনকে যেভাবেই হোক কাজ করতেই হবে। আর ভাই এখানে আমরা দেখতে পাই যে কাতসুয়াও খুব ভালো অভিনয় করতাছিল। তো ওরা দুজনে প্ল্যান করে যে কাতসুয়ার কপালের মধ্যে একটা ভিজার তোয়ালে দেওয়ার জন্য, যেন কাতসুয়ার জ্বর কমে যায়। কিন্তু কাতসুয়া যে বড় এই কারণে ওদের দুজনকে উঠতে হবে ল্যাডার দিয়ে। কিন্তু ভাই কাতসুয়া তখন হাঁচি দেওয়ার বাহানা করে ওদের উপরে ছেড়ে দেয় নিজের এসিড। নারুতো তো এটা দেখার পরেই সেখান থেকে পালিয়ে যায়।
যায়, কিন্তু যেখানেই কাৎসুয়ার এসিড পড়ে সেখানের গাছপালা একেবারে গলে কালা কালা হয়ে যায়। আর যখন ওরা দুইজন এটা দেখে ওদের প্রাণ পাখি তো ওদের বডি ছেড়েই চলে যেতে চায়, কিন্তু তখন কাৎসুয়া বারবার এসিড মারতে শুরু করে। তখন নারুতো বলে যে গাই সেন্সেই কি করতেছেন আপনি সেখানে বসে থেকে, চলে আসেন এখানে। কিন্তু তখনও এরা দুজন বাহানা দেয় যে এটা হইতাছে ট্রেনিং। আর ভাই নারুতো তো এটাই মেনে নেয় যে এটা হইতাছে ট্রেনিং। আর নারুতো এটাও প্রশংসা করে যে দেখো রকলির পাছার কাপড় গলে গেছে, কিন্তু তারপরেও রকলি ট্রেনিং করতেছে। আমি তো মনে করছিলাম শুধু আমি একাই অনেক কঠিন ভাবে ট্রেনিং করি, আর এই জন্য নারুতো ওদের সাথে ট্রেনিং করতে চলে যায়। নারুতো তো সরাসরি কাৎসুয়ার দিকে যেতে শুরু করে যেন কাৎসুয়া নারুতোর দিকে এসিড মারে, কিন্তু নারুতোকে দেখার পরে কাৎসুয়া নিজের বডিকে ছোট ছোট টুকরাতে ভাগ করতে শুরু করে দেয়। আর যখন কাৎসুয়ার ছোট ছোট পার্টগুলো নিচের দিকে পড়ে তখন তো পুরো জঙ্গল কেঁপে ওঠে। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজনে গ্রাম থেকে বের হয়ে আইতাছে। ভাই এই গ্রামটা তো একটা জাহান্নাম, আমরা কি জাহান্নামের ভিতরে ঢুকে গেছিলাম নাকি? হ্যাঁ ভাই, আমার মনে হইতাছে আমি আর এক সেকেন্ডও এই গ্রামের ভিতরে থাকতে পারতাম না। এই জন্যই ওরা দুজনে হার মেনে নেয়। কিন্তু ভাই ঠিক ওই মুহূর্তেই সেখানে চলে আসে আমাদের আসল গাইসেন্স এবং রকলি। গাইসেন্সে তো এটা দেখে একেবারে অবাক। এখনই বল যে তোরা কি করতাছস, আর তুই কেন আমার রকলিয়ের মতো পোশাক পইরা রাখছস? আর তখনই ওরা দুজনে একেবারে বিরক্ত হয়ে সবকিছু ফেলে দেয় আর দুজনে মিলে নিজেদের সুপার স্পিড হাইপার অ্যাটাক করতে শুরু করে। আর এটা দেখে রকলি এবং মাইট গায়ের মনে হয় যে ওদের উপরে আক্রমণ করা হইতাছে, আর এই কারণে তারা দুজনেও নিজেদের নতুন টেকনিকের ব্যবহার করে যেটার নাম হইতাছে ডাবল ডাইনামিক এন্ট্রি। আর ওদের দুজনকে একেবারে আকাশের দিকে উড়িয়ে দেয়। আর তখন ওরা দুজনে প্রতিজ্ঞা করে যে ওরা জীবনেও আর লিভ ভিলেজের মধ্যে আইতো না। আর তখন আমরা দেখতে পাই যে টেনটেন, সাকুরা, সুনাডে এবং শিজুনে দূর থেকে এদেরকেই দেখছিল। আর ভাই এগুলো দেখার পরে সুনাডে অনেক বেশি মজা পাইছে। আর শিজুনে তখন সুনাডেকে মনে করায় যে আপনার এখন অফিসের মধ্যে কাজ বাকি আছে, চলেন। ইয়েস ম্যাম। আর তখন সাকুরা বলে যে আমি চিন্তা করতেছি নারুতোকে আসলেই তাদেরকে গাইসেন্সে মনে করছে নাকি। টেনটেন বলে যে না না, নারুতো এত বড় গাদাও না। আর তখন আমরা দেখতে পাই যে নারুতো আসল গাইসেন্স এবং রকলির কাছে চলে আসে আর ওদের দুজনকেও ট্রেনিং করতে বলে যে এখন আমরা কোন ট্রেনিং করব। তার মানে হইতাছে যে আসলেই নারুতো বুঝতে পারে নাই তারা কে। গাইসেন্সে আর রকলি তো নারুতোর কথা শুনে একেবারেই কনফিউজ। এরপরে আমাদের অন্য একটা গ্রামের সিন দেখানো হয় যেখানে আমরা কিছু লোকেদেরকে দেখতে পাই যারা পালকি নিয়ে যাইতেছিল। আর ওই পালকির ভিতরে আছে একটা বুড়া। বুড়ার কাছে মনে হয় অনেক টাকা আছে রে ভাই, কিন্তু হঠাৎ করে পালকি থেমে যায় আর বুড়া পালকির বাইরে দেখতে পায় চালের উপরে একটা আর্মার পরা লোক দাঁড়িয়ে রয়েছে। সেখানে থাকা সবাই তো অবাক, ভাই এইটা আবার কি? আর ওই আর্মার লোকটা ভাই অনেক বেশি ভয়ানক। সেখানকার গার্ডরা তার উপরে আক্রমণ করে কিন্তু আর্মারটা সেখান থেকে গায়েব হয়ে যায় আর সেটা উড়ে সরাসরি ওই পালকির সামনে চলে আসে আর ওই বুড়ারে ভয় দেখাতে শুরু করে। এটা তুই ছিলি তাই না? তুই তাকে মারছস? না না, আমি তো মারি নাই, আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমি কসম খাইতাছি। কিন্তু ভাই তারপরেই ওই আর্মারটা সেখান থেকে গায়েব হয়ে যায় আর বুড়ার প্রাণ তো প্রায় বডি থেকে বাইরে গিয়েছিল। কামড় দিয়া নিজের প্রাণকে বাঁচাই ফেলছে, এখনো মরতে চায় না। তারপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয় যেখানে নারুতো হোকাগের স্টোন ফেসের মধ্যে ঝুলিয়া রইছে। নারুতো একেবারে বিরক্ত হয়ে গেছে কারণ ওরে কোনো ইম্পর্টেন্ট মিশন দেওয়া হইতাছে না। আর হোকাগে অফিসের মধ্যে আমরা কাকাশিকে দেখতে পাই যেখানে তাদের কাছে ল্যান্ড অফ বার্ড থেকে একটা মিশনের রিকোয়েস্ট আইছে। কাকাশি তো অবাক কারণ ল্যান্ড অফ বার্ডস অনেক দূরে আর এদের কাছে কিন্তু ওই মিশনটাই আইছে, ওই ভূতের মিশনটা একটু আগে আমরা যেটা দেখছি। তারা চায় আমরা সেখানে গিয়ে একটা ভূতকে ধরি। এটা আবার কেমন আজব মিশন। আমি ওই লোকটাকে বলেছিলাম এটা অনেক দূরে, কিন্তু সে মানতে চায়নি। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুনার একটা লোকের সামনে ছিল, যে লোকটা এখানে মিশন দেওয়ার জন্য আইছে, কিন্তু সে যে পরিমাণ টাকা দিছে এটাই মিশনের জন্য যথেষ্ট না, যেটা তোমরা সুনাডের চেহারার রিয়াকশন দেখেই বুঝতে পারতাছো। আর তখনই লোকটা নিজের জামা খুলে ফেলে আর বলে যে এখন আমাকে আলটিমেট স্যাক্রিফাইস করতে হবে। ভাই ওই কি করতে চায়? সুনাডে না ওরে এক ঘুষি দিয়ে খতম করে দিব, কিন্তু হয়তো নিজের পেটে নিজেই ঢুকাই দেয় তলোয়ার। সুনাডে তো পুরো অবাক, আরে ভাই তুই কি করতাছস? এখানে না, বাইরে গিয়ে মর। কিন্তু তখন সেখান থেকে একটা পাউচ বের হয়ে আসে, যে পাউচের মধ্যে টাকা রাখা হয় আর কি। আর সে ওই পাউচের ভিতর থেকে কয়েন বের করতে শুরু করে দেয়। আমার কাছে শুধু এই টাকাগুলোই আছে, আপনাদের এই মিশনটা করতেই হবে। আর সুনাডে তখন এই লোকের এই অবস্থা দেখে মিশন করতে রাজি হয়ে যায়। এখন বর্তমানে সুনাডে বলে যে সমস্যা হইতাছে, আমাদের বেশিরভাগ নিনজাই এখন মিশনের মধ্যে আছে, তো আমি এই জন্যই বুঝতে পারতাছি না এই মিশনের মধ্যে আমি কাকে পাঠাবো। আর তখনই আমরা অন্যদিকে দেখতে পাই নারুতো হাঁচি দিতে শুরু করে, তার মানে হইতাছে সুনাডে নারুতোকে এই মিশনের মধ্যে পাঠাইবো। নারুতো এখানে খুব আনন্দ কইরা রামেন খাইতাছে, কিন্তু হঠাৎ করে নারুতো দেখতে পায় যে পিছনে একটা লোক দাঁড়ায় আছে। ওই আঙ্কেল, এই লোকটা কেডায়? আর ওই লোকটা তো বারবার ভিতরে আইয়া আবার ফিরে যায়। এই জন্য নারুতো বিরক্ত হয়ে বাইরে চলে আসে। আমি কেমনে খামো যদি আপনি আমার দিকে
এইভাবে তাকায় থাকেন পরে তো আমার পেট ব্যথা করব। যদি আপনার খিদা লাগা থাকে তাহলে ভিতরে গিয়ে অর্ডার করে খান। কিন্তু এই লোকের কাছে তো কোনো টাকাই নাই, কারণ সুনাডের কাছে সব টাকা দিয়ে আইছে। কে কইছে আমার খিদা লাগছে, আমি না খাই অনেক দিন থাকতে পারি। কিন্তু ভাই সাহেব তার পেট তো ডাকতে শুরু করে দেয়। তো নারুতোই তাকে বলে যে চলেন আমি আপনারে খাওয়ামো। কিন্তু ভাই পরে গিয়া নারুতো বুঝতে পারে যে এটা তো আমার ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সে একাই 5-6 বাটি রামেন খেয়ে ফেলে। নারুতো তো মনে মনে চিন্তা করে ভাই আস্তে 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 খা, আমার ফকির করিস না। আর সে খাইতে খাইতে 6 বাটি রামেন খেয়ে ফেলে। ভাই আমার মানিব্যাগের অবস্থা তো খারাপ হয়ে গেছে, তুমি না বলছিলা তোমার খিদা লাগে নাই? তখন লোকটা নারুতোকে সরি বলে। তো তখন নারুতো তাকে জিজ্ঞাসা করে যে তো আপনার সম্পর্কে বলেন, আপনাকে তো আমি এর আগে কখনো লিভ ভিলেজের মধ্যে দেখি নাই। তখন লোকটা নারুতোকে সবকিছু বলে দেয় যে সে ল্যান্ড অফ বার্থ থেকে আইসে এখানে মিশন দেওয়ার জন্য, আর তার সব টাকা সে ওই মিশনের ফি দিতে খরচ করে ফেলেছে। আর এটা শোনার পরে নারুতো সরাসরি হোকাগে অফিসের মধ্যে যায় আর সুনাডেকে এই কথা শোনাইতে শুরু করে যে একটা গরিবের কাছ থেকে সুনাডে সব টাকা রাইখা দিছে। তার সাথে সাথে সুনাডের টেবিলের মধ্যে নিজের হাত দিয়ে আঘাত করে। সুনাডে প্রথমে নারুতোকে সাবধান করে এটা হোকাগে অফিস, এখানে বেয়াদবি করিস না। কিন্তু ভাই সাহেব নারুতো কি কারো কথা শোনে? আর কথা না শোনার কারণে সুনাডের কাছ থেকে একটা ঘুষি খায়। আর এই ঘুষি খাওয়ার কারণে নারুতোর চেহারার মধ্যে দাগ পড়ে যায় আর তার সাথে সাথে মাথার মধ্যে জ্ঞানও চলে আসে। আর তারপরে সুনাডে নারুতোকেই শাসন করতে শুরু করে যে কে কইছে তোরে যে আমি তার মিশনকে নেই নাই? ও আমি এতক্ষণে বুঝতে পারছি আপনি তার সাথে বেইমানি করেন নাই, আপনি তো নেজির জন্য অপেক্ষা করতেছিলেন। নেজি ফিরাইলে নেজিকে এই মিশনের মধ্যে পাঠাইবেন। সুনাডে তখন নারুতোকে বলে নেজি এখন রকলিয়ের সাথে একটা মিশন করতেছে, এই জন্য এই সময় গিয়ে তুমি টেনটেনকে খুঁজে বের করো আর রেডি থাকো। আর যখন নেজি ফিরে আসবে তখন তোমাদেরকে মিশনের মধ্যে পাঠানো হইব, নেজি ক্যাপ্টেন থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেজির এই ক্যাপ্টেন দিয়েন আপনি। আর তখন শিজুনে নারুতোকে জিজ্ঞাসা করে তোমার ওই বন্ধু কি তোমাকে মিশনটা সম্পর্কে কিছু বলছে? না, সে তো সম্পূর্ণ সবকিছু খুলে বলে নাই। আর তখন সুনাডে নারুতোকে বলে যে আসলে এই মিশনের মধ্যে ওদেরকে একটা ভূতের সাথে লড়াই করতে হইব। এটা শুনে তো ভাই নারুতো ডুব গিলতে শুরু করে দেয়। কি আপনি কি কইলেন? তারা ওই ভূতকে অভিশপ্ত যোদ্ধা বলে ডাকে, এমন একটা ভূত যেটা সাদা কালারের আর্মার পরে রাতে বের হয়ে আসে। কিন্তু ভাই নারুতো তো এটা শোনার পরে কাঁপতে শুরু করে দিয়েছে। না না কিছু হয় নাই, আমি মনে করছিলাম আপনি ভূতের কথা বলতেছেন। আমি কি সত্যি শুনছি? হ্যাঁ আমি তো ভূতের কথাই বলছি, তুমি কি ভয় পাইতাছো নাকি? আর তখন নারুতো ভাব ধরতে শুরু করে দেয় না না আমি ভয় পাই নাই তো, যদি আমি ভূতকে ভয় পাই তাহলে আমি আবার কেমন নিনজা? কিন্তু ভাই সাহেব নারুতো এই কথাগুলো বলার সময় নারুতোর পা থরথর করে কাঁপতাছিল। কিন্তু তারপরেও আমি এটা চিন্তা করতেছি নিনজুৎসু কি ভূতের উপরে কাজ করব? ওয়েল ধন্যবাদ তোমাকে, কারণ হইতাছে তুমি হবে প্রথম ব্যক্তি যে এটাকে আবিষ্কার করব যে নিনজুৎসু কি ভূতের উপরে কাজ করে নাকি না। আর ভাই এটা শোনার পরে তো নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ভাই আমি আবার কোন ঝামেলার মধ্যে পড়লাম? যাই হোক তারপরে আমরা দেখতে পাই যে ওদেরকে ওই মিশনের মধ্যে পাঠানো হইতাছে। আর নারুতো ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি আমারে আগে কেন বললেন না যে এই মিশনের মধ্যে আমাদেরকে একটা ভূতের সাথে লড়াই করতে হইব? আচ্ছা ঠিক আছে এখন যেটা হইছে হইছেই, কিন্তু ওই ভূতরে কি কেউ আসলেই দেখছে? তো লোকটা বলে যে আমি তো দেখি নাই, কিন্তু আমার যে বস রয়েছে সে দেখেছে। আর ভাই এটা শোনার পরে তো নারুতো আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, আমি এখন কি করবো? যাই হোক নারুতোর টিম মানে নেজির টিম অনেক রাস্তা পার করে ল্যান্ড অফ বার্ডের দিকে যেতে শুরু করে। আর জার্নি করার সময় ওরা রাতে একটা জায়গার মধ্যে থামে। আর ভাই এই লোকটা তো একটা খাদক। টেনটেন জিজ্ঞাসা করে যে আপনি এমন চিকুন কিন্তু এতগুলো খান কিভাবে? তবে সে জবাব না দিয়ে তো খাওয়ার মধ্যেই ব্যস্ত ছিল। নারুতো তখন জিজ্ঞাসা করে আপনার লোকেরা কি আসলেই ওই ভূতে বিশ্বাস করে? তখন সে বলে যে হ্যাঁ। ভাই আমি কোন ঝামেলায় পড়লাম? ভাই ভূতের চিন্তায় তো নারুতোর ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু নেজি হইতাছে অনেক বেশি লজিক্যাল বান্দা। তোর নেজি ভূতের সম্পর্কে না জিজ্ঞাসা কইরা ওদের যে গ্রাম আছে সেটার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করে। তো সে নিজেদের গ্রামের সম্পর্কে বলতে শুরু করে ব্লা 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 ব্লা। তবে যেটা ইম্পর্টেন্ট হইতাছে ওইটা হইতাছে তাদের আগের লিডার হঠাৎ করে মারা গেছে। আর তারপরে তার যে ছেলে আছে তার ক্ষমতা নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সাগি নামের একটা লোক আছে, তার মতে লিডারের যে ছেলে আছে সে এখনো বেশি ইয়াং, এই কারণে তাকে ক্ষমতা দেওয়া যাবে না। আর অনেক লোকই রয়েছে যারা তার পক্ষে ছিল, কিন্তু তাদের গ্রামের যে হাই প্রিস্ট রয়েছে সে লিডারের ছেলেকেই লিডার বানাতে বলে, কারণ ওই ছেলেটা অনেক বেশি ভালো। এই কারণে সাগিকেই লিডার বানানো হয়। কিন্তু মাত্র 6 মাস পরেই সাগির যে যমজ বোন আছে সে হঠাৎ করে মারা যায়। আর তারপর থেকে আমরা যে সাগিকে চিনতাম সে একেবারে পরিবর্তন হয়ে যায়। সে নিজের প্যালেসের মধ্যে একেবারে লুকিয়ে পড়ে, কারো সামনে আসে না। আর ঠিক ওই সময় থেকেই শহরের মধ্যে ভূত দেখা যেতে শুরু করে। আর তারপর থেকেই লোকেদের মধ্যে আলোচনা শুরু হয় যে প্রথম লিডার মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। আর এই ভূত হইতাছে লর্ড ওয়াশির আত্মা যে এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আইছে। আর নারুতো এটা শোনার পরে বলে
কলেজে কি প্রতিশোধ নেওয়ার জন্য আইছে? তবে আমাদের যে নেজি সে তো এই কথার মধ্যে একটু বিশ্বাস করে না। আর নেজির মতে ওই যে হাই প্রিস্ট রয়েছে মোসো, তার এর পিছনে কোনো হাত থাকতে পারে। আর নারুতো এবং টেনটেনের মতে যে অ্যাডভাইজার ছিল কোমে, তারও এটার পিছনে হাত থাকতে পারে। তো এখন ওদের মধ্যে একটা কনফিউশন শুরু হয়ে যায় যে কে আসলে একটা কালপ্রিট। তারপরে আমাদের তাদের গ্রামের ওই প্যালেসের সিন দেখানো হয় যেখানে তাদের লিডার থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে কোমে যে অ্যাডভাইজারটা রয়েছে সে কিছু অনুভব করতে পারে। আর আমরা তার রুমের বাইরেই ওই সাদা আত্মাটাকে দেখতে পাই। সে বাতাসের মধ্যে ভেসে ভেসেই অ্যাডভাইজারের রুমের দিকে যেতে শুরু করে। আর এদিকে অ্যাডভাইজার এটা বুঝতে পারার পরে কলিজার পানি একেবারে শুকায় যায়। সে নিজের তলোয়ার নিয়ে রেডি হয়ে যায় ফাইট করার জন্য। তারপরে ওই যে হোয়াইট আর্মার রয়েছে সে দরজা খোলে। তারপরে আমরা দেখতে পাই যে নেজির টিম ওই শহরের মধ্যে চলে আইছে। আর তারা সরাসরি মোসোর বাড়ির দিকে যাইতাছে। এদিকে ওই যে হোয়াইট আর্মার রয়েছে সেটা গায়েব হয়ে গেছে, এই জন্য সেখানে থাকা সব গার্ডরা সেটাকেই খুঁজছে। আর হঠাৎ করে সেটা উপর থেকে বের হয়ে আসে আর তারপরে বাতাসের মধ্যেই ব্যানিশ হয়ে যায়। আর রোমের ভিতরে আমরা দেখতে পাই যে অ্যাডভাইজার কমেও ঠিক আছে, তার কিছুই হয় নাই। আর এদিকে নেজি টিম ওই বাড়ির সামনে চলে আসে। আর তারা সবার প্রথমে ওই ভূতকে আকাশে উড়তে দেখতে পায়। তার পুরো বডিটা সাদা এবং তার মাথার মধ্যে অনেক ভয়ানক একটা হেলমেট আছে। তার মানে হইতাছে এটাই হইতাছে কার্সড ওয়ারিয়ার। আর ভাই সে তো এগুলো কইতাছিল, কিন্তু নারুতো তো এদিকে কাঁপতে কাঁপতে মুতে দিছে। তারপরে ও নেজি এবং টেনটেন ওই ভূতের পিছনে যেতে শুরু করে। আর নারুতোরও না চাইতে তাদের পিছনে পিছনে যেতে হয়, কিন্তু ওই ভূতের স্পিড অনেক বেশি আর সেটা একটা বাড়ির সামনে গিয়ে গায়েব হয়ে যায়, যে বাড়িটা অনেক বেশি পুরনো ছিল। নেজি তখন নিজের ব্যাকুগানের ব্যবহার করে ওই বাড়িটার ভিতরে দেখার চেষ্টা করে, কিন্তু নেজি ওই বাড়ির ভিতরে সন্দেহজনক কিছুই দেখতে পায় না। আমরা না দেখলাম তার ভিতরে যাইতে। নারুতো, আমি ব্যাকুগানের মাধ্যমে ওই বিল্ডিং এর ভিতরে জীবিত কাউকে দেখতে পাইতাছি না। কিন্তু ভাই এটা শোনার পরে তো নারুতো ভয় পেয়ে যায়। এটার মানে কি? না না, এক মিনিট দাঁড়াও। ঠিক তখন টেনটেন একটা শব্দ শুনতে পায়, নারুতো চুপ কর। আর হঠাৎ করেই ওই বাড়িটার দরজা খুলে যায় আর সেটার ভিতর থেকে ওই আর্মার ওয়ারিয়ার বের হয়ে আসে। হ্যালো নেজি, তুমি না বলছিলে ওই বাড়ির ভিতরে কেউ নাই? আমি বলছিলাম এই বাড়ির ভিতরে কোনো জীবিত মানুষ নাই। আর তখন ওই আর্মারটা ওদের সামনে চলে আসে, যেটা নিজের চোখের মাধ্যমে ওদের দিকেই তাকিয়েছিল। দেখ ভাই, সেটা আমাদের দিকে কেমনে তাকায় রইছে। নারুতো তখন কয়েকটা শুরিকেন সেটার দিকে ছুঁড়ে মারে, যেগুলো সেটার উপরে লেগেও যায়। আর টেনটেনও নিজের আইকনিক সামানিং জুৎসুর ব্যবহার করে তারপরে অ্যাটাক করে ওই আর্মারের মাথাই কেটে ফেলে। তবে ওই আর্মারের মাথা কাটার সাথে সাথেই সেটা হাঁটতে শুরু করে দেয়। আর এটা দেখে তো নারুতো আরো বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে যে আমি ভূতে বিশ্বাস করি না, আমি ভূতে বিশ্বাস করি না, আমি ভূতে বিশ্বাস করি না। এই জন্য নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আক্রমণ করার জন্য আর কি। তো নারুতো তখন সেটার উপরে নিজের নারুতো উজুমাকি ব্রাঞ্চের ব্যবহার করে আক্রমণ করে, যে আক্রমণে নারুতো সেটার আর্মারকেই ভেঙে ফেলে। কিন্তু ভাই ওই আর্মার ভাঙার পরে হয় অন্য কাহিনী। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আমাদের দেখতে হইব এই আর্মারের ভিতরে কে আছে। কিন্তু সেখানে যাওয়ার পরে নারুতো দেখতে পাই যে ওই আর্মারের ভিতরে তো আসলে কিছুই নাই। এটা তো খালি, এটা কিভাবে সম্ভব? আর এতে তো ভাই নারুতো ভয় পেয়ে চিল্লাতে শুরু করে দেয়। ভাই এটা তো আসলেই ভূত, আমি কই আইলাম। তো বন্ধুরা এই পার্টটাকে এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই। সকালে ডিউটি নাই রে, বন্ধ।